নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত এবং আরও একবার আপনাদের জানাবো আপনাদের ভালো থাকার রহস্যটা। কিভাবে আপনি ভালো থাকতে পারেন, কি করলে আপনি ভালো থাকতে পারেন, ঠিক কিভাবে আপনি পরিবারের সকলকে নিয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন এবং তার পাশাপাশি যদি কোনো শারীরিক সমস্যা চলে আসে এবং আপনি যদি রোগটাকে নিয়ে সচেতন হন তাহলে কিন্তু অনেক জটিল পরিস্থিতি থেকে নিজেকে রেহাই দিতে পারেন। আজকে ঠিক সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নের উত্তর আপনি খুঁজছেন, যে প্রশ্নের উত্তর জানা আপনার প্রয়োজন বলে মনে হচ্ছে, বা দীর্ঘদিন ধরে মেডিসিন খাওয়ার পরেও কেন আপনি সুস্থ হচ্ছেন না, এই প্রশ্নটা আপনার রয়েছে, তাহলে অবশ্যই আজকের অনুষ্ঠান আপনার জন্য। আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি প্রত্যেকদিনই আপনারা জানেন বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আজকেও যে বিষয়টি আমরা নির্বাচন করেছি সেটির নামটি বেশ লম্বা, তবে সমস্যাটা কি সেটা সব থেকে বড় বিষয়। অ্যাপেন্ডিসাইটিস কি, এই সমস্যা কাদের এই সমস্যা হয়, কি সলিউশন, সবটাই শুনবো ম্যাডামের কাছ থেকে। অ্যাপেন্ডিসাইটিস আমরা অনেকেই জানি যে আমাদের একটা অর্গান রয়েছে অ্যাপেন্ডিক্স, সেটা আমাদের ঠিক কোলন তার একদম লাস্ট পয়েন্টে সেটা রয়েছে। সেটা আমাদের ঠিক আঙুলের মতো একটা অর্গান রয়েছে, একটা পাউচ মানে একটা পোটলার মতো একটা অর্গান রয়েছে, সম্পূর্ণ আমাদের আঙুলের মতো সেই অর্গানটা। সেই অর্গানটার মধ্যে যখন সোয়েলিং হয়ে যায় বা ফুলে যায় তখন আমরা সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি। কিছু কিছু আউট কান্ট্রিতে এরকম রয়েছে যে অ্যাপেন্ডিক্স, অনেকেই ভাবে যে অ্যাপেন্ডিক্স তার কোনো ধরনের কোনো ভ্যালু নেই আমাদের বডিতে, তার কোনো রোল নেই আমাদের বডিতে, তো তার জন্য একদম বাচ্চাকালেই সেটা অ্যাপেন্ডিক্স মানে অপারেশন করে রিমুভ করে দেওয়া হয়ে থাকে। কারণ এর থেকে পরবর্তী সময়ে যদি রাপচার্ড অ্যাপেন্ডিক্স হয়ে যায় বা সেখান থেকে অন্য কোনো ইনফেকশন হয় তার জন্য আগে থেকে অ্যাপেন্ডিক্সকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের বডিতে যখন কোনো একটা অর্গান রয়েছে তার কিছু না কিছু হলেও কোনো না কোনো একটা কাজ অবশ্যই রয়েছে। তো সেম অ্যাপেন্ডিক্সেরও একটা কাজ রয়েছে। অ্যাপেন্ডিক্স আমাদের বডির মধ্যে যে ইমিউনিটি সিস্টেমটা রয়েছে তার মধ্যে অ্যাপেন্ডিক্সের একটা রোল রয়েছে। আমাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো আমাদের খাবারটাকে ডাইজেস্ট করতে সাহায্য করে, যেগুলো আমাদের ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া যেরকম ইস্টেরিয়া কোলি বা ল্যাক্টোবিসিলাস, এগুলো কিন্তু অ্যাপেন্ডিক্স থেকেই কিন্তু এগুলোর উৎপত্তি হচ্ছে। তো অ্যাপেন্ডিক্স যদি না থাকে তাহলে এই জিনিসগুলো হবে না। তো অবশ্যই তারও একটা কাজ রয়েছে। এবার কথা হচ্ছে তাকে আমরা কি করে ভালো রাখবো যাতে সেটা রাপচার অ্যাপেন্ডিক্স না হয় বা অ্যাপেন্ডিসাইটিসের মতো যাতে প্রবলেম সেখানে না হয়। অ্যাপেন্ডিসাইটিস হওয়ার কারণ হচ্ছে যে এই যে অ্যাপেন্ডিক্সের মধ্যে যে আমি যেরকম বললাম যে এটা একটা থলির মতো একটা অর্গান, তো এই যে বাইরের যে চামড়াটা রয়েছে, যেটা লাইনিং যেটা রয়েছে, তার মধ্যে ইনফেকশন হয়ে যায়, ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেখান থেকে অ্যাপেন্ডিসাইটিস মানে অ্যাপেন্ডিক্সটা বড় হয়ে যায় বা ফুলে যায়। এটা ছাড়া আমাদের যখন আমরা খাওয়া দাওয়া করি তখন যদি আমাদের অনেকে কি আমরা খুব তাড়াতাড়ি খাবার খাই বা খুব বেশি জাঙ্ক ফুড খাই, খুব বেশি গরম খাবার আমরা খেয়ে নিই, তখন আমাদের যে প্যারিস্টলটিক মুভমেন্ট যেটা হয় মানে আমাদের খাবার হজম হওয়ার যেটা পদ্ধতি সেটার মধ্যে ব্যাঘাত ঘটে, সেখান থেকে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা হতে পারে। বেসিক্যালি 10 থেকে 30 বছরের মধ্যে অ্যাপেন্ডিক্সের সমস্যাটা দেখা যায়, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সেটা হয়। আর সেটা কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে একটু কমই দেখা যায়। অনেক ক্ষেত্রে সেটা প্রথমে ধরা পড়ে না, একটু লাস্ট স্টেজের দিকে যখন ধরা পড়ে তখন কিন্তু অ্যাপেন্ডিক্সটা অনেক সময় ব্রাস্ট হয়ে যায় বা রাপচার হয়ে যায়। একদম। তো অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আজকে আমরা কথা বলছি। অ্যাপেন্ডিক্স অপারেশন অলরেডি অনেকের হয়ে গিয়েছে, তো যাদের হয়ে গিয়েছে আমার মনে হয় তাদের বিষয়টা নিয়ে হয়তো ভাববেন আর মাথা ঘামিয়ে কি করব, আমার তো অর্গানটাই আর নেই। কিন্তু যাদের এখনো অপারেশন হয়নি তো তারা একটু জেনে রাখুন না যে অ্যাপেন্ডিসাইটিস বিষয়টা কি এবং এটার গুরুত্ব কি এবং এর অপারেশনই বা কেন করা হয়, কি সমস্যার জন্য করা হয়। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমাদের ফোন করতে পারেন, জানাতে পারেন আপনাদের সমস্যা। কারণ সব থেকে বেশি অভিযোগটা এখানে শুনি, অভিযোগটা থাকে এনবিপির কাছে অন্য কোথাও ট্রিটমেন্টকে কেন্দ্র করে। অন্য কোথাও আপনি কেন ট্রিটমেন্ট পেলেন না, কিসের জন্য ট্রিটমেন্ট পেলেন না, দেখুন এটার উত্তর তো আমরা দিতে পারবো না। শুধুমাত্র এটুখানি বলতে পারবো, যদি আপনি সঠিক ট্রিটমেন্টটা চান, যদি আপনি তাড়াতাড়ি সুস্থ হতে চান, যদি আপনি মেডিসিনের সাইড এফেক্ট না ভোগ করতে চান, যদি আপনি অপারেশনে ছুরিকাচির আওয়াজ না শুনতে চান, তাহলে অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সর্বদা আপনার সাথে কিন্তু রয়েছে। আজকেও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা চলবে, তবে তার আগে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। বলছি যে স্কিনে আর কি শীতকালে আমি স্কিনটা দেখছি খুব মানে
ড্রাই লাগছে। তো অনেক কিছু ট্রাই করছি, বাট কিছুতেই কিছু মানে স্যাটিসফ্যাকশন পাচ্ছি না। আপনাদের আয়ুর্বেদিক কোনো এরকম কিছু ক্রিম বা কিছু আছে, ময়শ্চারাইজার, যেটা আমি ইউজ করতে পারি শীতকালটার জন্য? আপনার কি সবসময় উইন্টার সিজনে স্কিনটা ড্রাই হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর সেই ড্রাইনেসের সাথে আপনার ইচিং হওয়া মানে চুলকানো বা জ্বালা ভাব হওয়া এগুলো কিছু হয়? আমার ইচিংটা হয়। ইচিং হয়। দেখুন, আপনার যদি এরকম ড্রাই স্কিনের পাশাপাশি যদি আপনার ইচিং হয়, আমি আপনাকে বলবো ফর ইওর সেফ সাইড আপনি আপনার অ্যালার্জি টেস্ট করিয়ে নিন, যেটা হচ্ছে একটা রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট, IgE। আপনি একটু আপনার ব্লাড টেস্টটা করিয়ে নিন সেফ সাইডের জন্য। যদি আপনার অ্যালার্জিটা বেশি থাকে তাহলে কিন্তু শুধু ড্রাই স্কিন নয়, সেখান থেকে কিন্তু আপনার ড্রাই এক্সিমাও হতে পারে, যেটা আপনার শুধু উইন্টারে হচ্ছে, বাকি সময়টা আপনার আবার যখন স্কিন ময়শ্চারাইজ থাকছে তখন আবার সেটা হয়তো আপনার মিশে যাচ্ছে, সেটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। আর যদি আপনার অ্যালার্জি লেভেলটা ঠিক থাকে তাহলে তো আপনার ড্রাইনের জন্য অনেক ধরনের অনেক পদ্ধতি রয়েছে। খুব সুন্দর একটা আমাদের পঞ্চকর্মা থেরাপি রয়েছে, যার মধ্যে অভ্যঙ্গ করা হয়। অভ্যঙ্গ করলে আপনার যে স্কিনের মধ্যে যদি কোনো ধরনের ইনফেকশন থাকে, যে আপনার ইচিং হচ্ছে বা জ্বালা করছে বা স্কেলিং উঠছে, চামড়া উঠে উঠে যাচ্ছে, সেই জিনিসটা আপনার ভালো হবে। প্লাস আপনার বডি খুব ভালো আপনার ময়শ্চারাইজ হবে, সেখানে আপনার একটা আলাদা গ্লো আসবে। আর এর পাশাপাশি আমি আপনাকে বলবো আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু পিওর নারকেল তেল, সেটা আপনি একটু গায়ে লাগান। এখন শীতের দিন আছে, তেল লাগালে কোনো অসুবিধা নেই। একটু পিওর নারকেল তেল আপনি একটু গায়ে লাগান। আর চান করার আগে যদি সম্ভব হয় একটু সর্ষের তেল গরম করে সেটা আপনি গায়ে লাগান। আপনার স্কিন দেখবেন অটোমেটিক্যালি আপনার আস্তে আস্তে আবার রিজুভিনেট হওয়া শুরু হচ্ছে। বেশ, স্কিন সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদের থেকে পাই, তবে এটাও কিন্তু পাশাপাশি আপনারা জানেন যে স্কিনের সমস্যা মানে চিকিৎসকের কাছে গিয়ে সেই সমস্যাকে দেখানোর প্রয়োজনীয়তা রয়েছে। যাদের ছোটখাটো সমস্যা বলে মনে করছেন তারা অবশ্যই ফোন করুন না, জানুন না ক্রিটিক্যাল সমস্যা তাও ফোন করুন, কিন্তু স্কিনের সমস্যা যখন হচ্ছে তখন একবার চলে আসাটাই কিন্তু শ্রেষ্ঠ। যদিও আজকে আমরা আলোচনা করছি অন্য একটা টপিক নিয়ে, অ্যাপেন্ডিসাইটিস নিয়ে, তবে একটু ম্যাডামের থেকে এটা জানতে চাইবো, যাদের অলরেডি আমরা বলি অ্যাপেন্ডিক্স বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদের কি আজকের এই অনুষ্ঠানটা দেখার কোনো প্রয়োজনীয়তা রয়েছে? দেখুন, আপনি ভাববেন যে আমার তো অর্গানটা বাদ হয়ে গেছে, এখন আর আমার জেনে কি হবে বা দেখে কি হবে। অবশ্যই সেটাতে আপনার হয়তো কোনো ধরনের কোনো ইন্টারেস্ট থাকবে না, কিন্তু আপনি এইটুকু, আমার মনে হচ্ছে আপনার এইটুকু আপনি হয়তো বুঝতে পারছেন যে আপনার অ্যাপেন্ডিক্সটা আপনার না থাকায় আপনার কিন্তু অল্প বিস্তর কিছু না কিছু কিন্তু আপনার ডাইজেশনের প্রবলেম আপনার কিছু না কিছু হচ্ছে, বা আপনার ইমিউনিটি পাওয়ারটা হয়তো আপনার শরীরের মধ্যে একটু কম থাকছে। তো সেটা তো এখন আপনি তো নতুন করে অ্যাপেন্ডিক্স এনে আর লাগাতে পারবেন না। তো আপনি আপনার খাওয়া দাওয়া বা আপনার ডে টু ডে লাইফস্টাইল এগুলোকে একটু মেনটেন রাখবেন। আর আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটুখানি আপনি একটু সতর্ক করতে পারেন, বা আপনি একটু তাদেরকে সেটা জানাতে পারেন যে এরকম যদি কোনো সমস্যা হয় তারও রাস্তা রয়েছে। কিন্তু যদি অ্যাপেন্ডিক্স যদি রাপচার হয়ে যায় মানে ব্রাস্ট হয়ে যায়, সেখানে কিন্তু আমি বলবো না যে হ্যাঁ সেটাও আপনি নিয়ে বসে থাকুন, আমার কাছে আসলে আমি ঠিক করবো না। ওটা কিন্তু লাইফ থ্রেটেনিং হয়ে যায়, মানে সেখানে কিন্তু একটা আপনার ইনফেকশন পেটের মধ্যে আপনার ছড়িয়ে যায়, যেটাকে আমরা প্যারিটোনাইটিস বলে থাকি। আপনার যদি অ্যাপেন্ডিক্স রাপচার হয়ে যায় সেখান থেকে কিন্তু আপনার পেটের মধ্যে গিয়ে সম্পূর্ণ ইনফেকশন ছড়িয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনার সবকটা অর্গান ড্যামেজ হয়ে যেতে পারে। যদি এরকম কোনো কিছু হয় তাহলে তৎক্ষণাৎ সেটাকে সার্জারি করতে হয়, সার্জারি করে সেটা বাদ দিতে হয়। যদি অ্যাবসেস হয় আপনার অ্যাপেন্ডিক্সের মধ্যে তাহলে এটা ড্রেনেজ করার একটা পদ্ধতি রয়েছে, অ্যাবসেসটাকে ড্রেন করে বার করা হয়, তারপর চাইলে আপনি চিকিৎসা করতে পারেন। এগুলো হচ্ছে একদম লাস্ট স্টেজ, মানে একদম যখন আপনার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তখনকার এটা প্রবলেম। তার আগে যদি আপনি কখনো দেখছেন যে আপনার সামান্য পেটে ব্যথা থাকছে কখনো, বা কখনো আপনার দেখছেন যে বারে বারে আপনার লুজ মোশন বা ডায়রিয়া এই প্রবলেমগুলো আপনার হচ্ছে, ব্লোটিং হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করে হজম হচ্ছে না, বা আপনার প্রায়ই আপনার পেটের ডান দিকে নিচে ব্যথা হচ্ছে মাঝে মাঝে, বা নাভির চারপাশে ব্যথা হচ্ছে, সেটা আপনার ডান দিকে আস্তে আস্তে করে সরছে, তাহলে কিন্তু আপনাকে একটু কনসিয়াস হতে হবে। একটুখানি আপনাকে ইউএসজি রিপোর্ট করে দেখে নিতে হবে যে আপনার অ্যাপেন্ডিক্সের দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। একদম ছোটবেলা একটা কথা ভীষণভাবে এরকম শুনতাম যে বেশি টক খাস না, বেশি ফুচকা খাস না, তেঁতুল গোলা জল খাস না, তাহলে কিন্তু অ্যাপেন্ডিক্সের সমস্যা তাড়াতাড়ি চলে আসবে। ম্যাডামের থেকে একটু জানতে চাইবো, সত্যি অত্যাধিক যারা ফুচকা তো আমরা মেয়েরা খুব পছন্দ করি, লোভনীয় একটা খাবার, তো অত্যাধিক ফুচকা খাওয়া বা অত্যাধিক টক খাওয়া কি অ্যাপেন্ডিক্সের সমস্যার কোনো কারণ হতে পারে? এটা কিছুটা মিথ, কারণ এরকম কোনো ব্যাপার নেই যে আপনার টক বেশি খেলে আপনার অ্যাপেন্ডিক্সের প্রবলেম হবে। কিন্তু যে জন্য আমাদেরকে বারণ করা হতো সেটা হচ্ছে যে এই যে ফুচকার মধ্যে যে জলটা স্পেশালি ব্যবহার করা হয়, কেউ তো আর আপনার মিনারেল ওয়াটার এনে দেন, এটা খুব কমন সেন্সের ব্যাপার।
হয়তো খুব কম জায়গাতেই সেরকম পাওয়া যায়। তো সেই যে জলটা যদি কন্টামিনেটেড জল যদি হয়, সেখান থেকে কিন্তু আপনার অ্যাপেন্ডিক্সের প্রবলেম বা আপনার পেটের যে কোনো ধরনের প্রবলেম এগুলো কিন্তু আপনার হতে পারে। আর অতিরিক্ত টক খেলে আপনার অ্যাপেন্ডিক্সে সেরকমভাবে কোনো ধরনের এফেক্ট হয় না, ডাইরেক্ট কোনো এফেক্ট হয় না, কিন্তু অবশ্যই বাইরের খাওয়া দাওয়া বা কন্টামিনেটেড ফুড থেকে কিন্তু আপনার অ্যাপেন্ডিক্সের প্রবলেম হতে পারে। মানে অ্যাপেন্ডিক্স হওয়ার কারণ হিসেবে কি বাইরের খাদ্যাভ্যাসটাকে আমরা দোষী করতে পারি, নাকি আরো কোনো কারণ রয়েছে? বেসিক্যালি কিছুটা তো কারণ অবশ্যই রয়েছে, যেগুলো আমাদের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, এগুলো তো অবশ্যই কিছুটা কারণ রয়েছে। কারণ যে আমি টাইম পিরিয়ডটা বললাম যে এর মধ্যে অ্যাপেন্ডিক্সের প্রবলেম বেশি হয়, এই সময়টাতেই কিন্তু আমরা অতিরিক্ত পরিমাণে একটু বাইরের খাওয়া দাওয়া, একটু ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোর প্রতি আমাদের একটু আকর্ষণ থাকে। তো এখান থেকে কিন্তু অ্যাপেন্ডিক্সের প্রবলেমটা একটু আসে। একদম। তো অ্যাপেন্ডিক্স নিয়ে আলোচনা আমাদের সচরাচর খুব একটা হয় না, সময় পাই না, চাপ থাকে প্রচুর, সুগারের চাপ থাকে, আপনার প্রেশার বা অন্যান্য সমস্যার চাপ থাকে, আপনার অস্থির সমস্যার প্রচুর চাপ থাকে, বা শীতকাল ওরিয়েন্টেড বিভিন্ন সমস্যার চাপ থাকে, তখন অ্যাপেন্ডিক্স কোথাও যেন হারিয়ে যায়। কিন্তু যখন ম্যাডামের অনুষ্ঠান থাকে তখন শরীরের প্রত্যেকটি ছোট বড় গুরুত্বপূর্ণ বা একটু কম গুরুত্বপূর্ণ অর্গান নিয়ে আলোচনা হবে না, এটা তো হতে পারে না। তো আজকেই সে কারণে অ্যাপেন্ডিক্স সংক্রান্ত আমরা আলোচনা করছি। তবে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আপনারা কিন্তু ম্যাডামের সঙ্গে কথা বলতেই পারেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি ঠাকুরবাড়ি বলছি, সুমন হালদার। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? শীতকালে মাথাতে প্রচন্ড হারে খুশকি হয়। আচ্ছা, শীতকালে তো একটু খুশকি হয়, আপনার কি মনে হচ্ছে সেটা অত্যাধিক হচ্ছে? প্রচন্ড হারে খুশকি হয়, প্রচন্ড ভাবে হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা কি আপনার ঘাড়ের দিকে বা আপনার কানে, মুখে এসব জায়গায় কি স্প্রেড হচ্ছে? না, রসম জ্বর হয় না, কিছু হয় না, চুলের মধ্যে শুধু মাথার মধ্যেই আপনার হচ্ছে? ঠিক আছে, দেখুন, যদি এটা শুনুন। আপনার ড্যান্ড্রাফের যদি আপনার প্রবলেম হয়, খুশকির সমস্যা হয়, সেটা নিয়ে খুব বেশি আপনাকে চিন্তা করতে হবে না। একটু আপনার স্ক্যাল্প আপনার একটু ড্রাই হয়ে যাচ্ছে, সেখানে আপনার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। ড্যান্ড্রাফ নাথিং বাট এ মানে ফাঙ্গাল ইনফেকশন। তো সেই ইনফেকশনটাকে ঠিক করার জন্য আপনাকে একটু ওখানে ময়শ্চারাইজ রাখতে হবে জায়গাটাকে, একটু আপনার অয়েল অ্যাপ্লিকেশন করতে হবে। যদি এটা আপনার ড্যান্ড্রাফ না হয়ে যদি আপনার এটা স্ক্যাল্প সোরিয়াসিসের সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার একটু ঠিকঠাক চিকিৎসার প্রয়োজন রয়েছে। আপনি হয়তো বলছেন যেটা ড্যান্ড্রাফ, কিন্তু সেটা কিন্তু ড্যান্ড্রাফ নাও হতে পারে, আপনার স্ক্যাল্প সোরিয়াসিসও হতে পারে। সেটা আপনি কিন্তু এমনিতে বুঝতে পারবেন না, কারণ দুটোই কিন্তু মোর অর লেস তার সিমটমস একই রকম হয়। তো আমি বলবো আপনাকে যে একটুখানি আপনি যদি মনে করেন যে না একটু কনসিয়াস হওয়ার দরকার আছে এটা নিয়ে, তাহলে আপনি একটুখানি আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটা হবে, সেখানে এসে আপনি একটু আমাদের সাথে দেখা করতে পারেন। যদি ড্যান্ড্রাফ হয় তারও চিকিৎসা রয়েছে, যদি আপনার এটা স্ক্যাল্প সোরিয়াসিস হয় তারও চিকিৎসা রয়েছে। একদম, যেখানে সমস্যা সেখানে তার চিকিৎসা নিয়েও কিন্তু আমরা আলোচনা করি। তবে আজকে যে বিষয়টি নির্বাচন করেছি অ্যাপেন্ডিক্স সংক্রান্ত, তো আমার সেখানে মনে হচ্ছে এখানে এনবিপির কি গুরুত্ব রয়েছে? কারণ আমরা তো ছোটবেলা থেকে শুনেছি অ্যাপেন্ডিক্সের প্রবলেম হবে তোমার এবং সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এনবিপি মাঝখানে কি করছে, কি ভূমিকা পালন করছে? অবশ্যই আমরা এই প্রসঙ্গে ফিরবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি পারমিতা চোংদা। পারমিতা, কোথা থেকে ফোন করছেন? আমি হাওড়া আমতা থেকে বলছি। হাওড়া আমতা থেকে। কি প্রবলেম পারমিতা? আমার খুবই মানে সর্দি কাশিটা মানে সবসময় লেগেই থাকে। আচ্ছা, সর্দি কাশি লেগেই থাকে। তোমার বয়সটা একটু ম্যাডামকে বলো। 24। আচ্ছা, মানে এটা আপনার 12 মাসেই প্রবলেমটা রয়েছে যে আপনার চট করে ঠান্ডা লেগে যায়। আচ্ছা, তো আপনি কখন আপনার অ্যালার্জি টেস্ট করিয়েছেন যে আপনার কতটা কি অ্যালার্জি আছে? না, টেস্ট করাইনি, তবে এমনি যখন ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছিল যে একটু অ্যালার্জির কারণে হাঁচিটা হয়, কিন্তু আমার মানে এক সপ্তাহ খুব জোরে ভালো থাকে, তারপর আবার হয়ে যায় সর্দি কাশি। আচ্ছা, দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটু ভালো হবে যদি শুনতে আপনি থাকুন। একটা আপনার অ্যালার্জি টেস্ট করতে পারেন, যেটা একটা আইজিই টেস্ট রয়েছে, সেটা আপনি একটু করতে পারেন। কারণ আপনার যেটা ধরুন রানিং নোজ বা আপনার হাঁচির যে সমস্যাটা, সেটা কিন্তু আপনার অ্যালার্জি বেশি হলেও যেরকম হতে পারে, সেটা কিন্তু আপনার যদি সাইনাসের কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু আপনার সেটা আসতে পারে। তো যদি কোনো অ্যালার্জি থেকে হয়ে থাকে, অ্যালার্জি যদি আপনার বেশি থাকে, তাহলে তার চিকিৎসা একরকম হবে, সাইনাসের হলে তার চিকিৎসা একরকম হবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আপনার যেহেতু 12 মাসেই প্রবলেমটা রয়েছে, আপনি একটু ঠান্ডা জিনিসটাকে একটু অ্যাভয়েড করবেন। ঠান্ডা কোনো খাবার খাওয়া, ফ্রিজের জল, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা এসি ঘরে থাকা, ঠান্ডা লাগানো, এই জিনিসগুলোকে কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে, একটু সাবধানে আপনাকে থাকতে হবে। আর একটু আপনি চেষ্টা করবেন যে সারা বছরই একটু হালকা গরম জলে চান করার জন্য।
প্রত্যেকদিন সকালে উঠে আপনি একটু তুলসী পাতা খান, এমনিতেই পাতা ছিঁড়ে আপনি চিবিয়ে খেয়ে নেবেন। আর তারপর আপনার যদি মনে হয় যে না এটা একটা আপনার খুব একটা ইরিটেটিং ব্যাপার যে আপনার সবসময় হাঁচি হচ্ছে বা নাক দিয়ে জল পড়ছে, তো তার একটা ট্রিটমেন্টের দরকার আছে, তো আমি আপনাকে বলবো যে একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন, আমাদের যে কোনো চেম্বারে এসে আপনি দেখা করতে পারবেন। একদম। আর আমাদের হেল্পলাইন নাম্বারটা নিশ্চয়ই আপনারা জানেন, স্ক্রিনে কিন্তু যাচ্ছে 9830235527 বা 37, সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে, কথা বলতে হবে। এবং তার পাশাপাশি ম্যাডামকে ঠিক সেই প্রশ্নটাই করব যে অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমরা কথা বলছি, আমরা জানি অ্যাপেন্ডিক্সের সমস্যা হবে এবং হবে মানে সেটা কেটে বাদ দিয়ে দিতে হবে, সেখানে এনবিপির কি ভূমিকা রইল? ফার্স্ট থিং হচ্ছে যে অ্যাপেন্ডিক্সের প্রবলেম যে প্রত্যেকের হবে এমন কোনো ব্যাপার নেই, কারো কারো হয়, কারো কারো ক্ষেত্রে সেটা একদম ইনিশিয়াল স্টেজেই ধরা পড়ে, কারো কারো যেটা আমি বললাম যে একদম লাস্ট স্টেজ, যে যখন রাপচার হয়ে যাচ্ছে, ব্রাস্ট হচ্ছে, তখন ধরা পড়ছে, তখন সেটা আপনার ওই সার্জারি করতে হচ্ছে বা ড্রেনেজ করতে হচ্ছে। আর তার আগে আপনি যেটা করতে পারেন, যেটা এনবিপি করতে পারে, সেটা হচ্ছে যে আপনার যাতে অ্যাপেন্ডিক্সে কোনো প্রবলেম কখনো নাই হয়, সেদিক থেকে আমরা আপনাকে একটু গাইডলাইন দিতে পারি। আরেকটা হচ্ছে যদি খুব ইনিশিয়ালি যদি আপনারটা ডিটেক্টেড হয়, আমি যেটা বললাম যে আপনি যদি এরকম সিমটমস দেখছেন যে আপনার নাভির চারপাশ থেকে ব্যথাটা পেটের ডান দিকে আপনার সরছে নিচের দিকে, বা আপনার ডান দিকে পেটের নিচের দিকে আপনার ব্যথা হচ্ছে, ওই সময় যদি আপনি একটা আপনার রিপোর্ট করে যদি আপনি দেখতে পান যে আপনার অ্যাপেন্ডিক্সের প্রবলেম আপনার রয়েছে, যে অ্যাপেন্ডিক্সে কোনো ধরনের সোয়েলিং রয়েছে বা স্টিওটোসিস রয়েছে, সেখান থেকে কিন্তু তার চিকিৎসা অবশ্যই রয়েছে, খুব সুন্দর তার চিকিৎসা রয়েছে। এর থেকে কিন্তু আপনার জিনিসটা খারাপ হবে না, সেটা আপনার অ্যাবসেস হওয়া বা রাপচার হওয়ার দিকে আপনার যাবে না, বা জিনিসটা কিন্তু আর আপনার বাড়বে না। তো যদি একদম ইনিশিয়াল স্টেজে আপনার ধরা পড়ে, তার জন্য আপনার অবশ্যই চিকিৎসা রয়েছে। একদম যদি লাস্ট স্টেজ চলে যায়, যে সেখানে আপনার আর কিছু করার নেই, তখন তো সার্জারি ছাড়া আপনার আর কিছু করার থাকবে না। একদম। তো সব রকম ভাবে কিন্তু আপনাদের সচেতন করার প্রচেষ্টা কিন্তু আমরা করছি, অর্থাৎ পেটে যদি এই ধরনের কোনো সিমটম আপনি দেখতে পান, তাহলে আপনার দায়িত্ব এনবিপিতে যোগাযোগ করা। স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করুন, আপনাদের কাছাকাছি চলে আসুন যারা এনবিপিকে ভরসা করেন, যারা আয়ুর্বেদকে বিশ্বাস করেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, বলছি যে আমি হ্যালো হ্যাঁ, কোথা থেকে ফোন করছেন? আমি আশাবাদ থেকে করছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে যে আমার রাতে যখন ঘুমিয়ে হয় তখন আপনার মানে নাকে আওয়াজ হয়। মানে নাক ডাকা যেটাকে বলে? হ্যাঁ হ্যাঁ, নাকটাকে যেটা বলি। আচ্ছা, এটা আপনার সমস্যা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। দেখুন, এটা যেটা আপনার স্নোরিং এর প্রবলেম আপনি যেটা বলেন, এটা অল্প বিস্তর অনেকেরই হয়ে থাকে। শুনুন আপনি, তো আপনার যদি স্লিপ অ্যাপনিয়ার কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার কিন্তু এই যে নাক ডাকার আওয়াজটা আপনার খুব বেশি হবে। আর যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে যখন গভীর ঘুমে থাকে তখন হয়তো একটু একটু হচ্ছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট একটু চোখ বন্ধ করার পরই এরকম সাউন্ড হয়, যেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলে থাকি। আর যদি আপনার নাকের মধ্যে, আমাদের নাকে কিন্তু কোনো হাড় থাকে না, এটা কিন্তু কার্টিলেজ আমাদের নাকের মধ্যে যেটা রয়েছে, সেই কার্টিলেজটা যদি আপনার একটু বাঁকা হয়, যেটাকে ডিএনএস বলা হয়, যদি এরকম কোনো প্রবলেম থাকে, তাহলেও কিন্তু আপনার নাক ডাকার আপনার একটা সমস্যা হতে পারে। তো তার জন্য খুব সামান্য মেডিসিন রয়েছে, আর তার জন্য কিছু প্রয়োজন রয়েছে আপনার এক্সারসাইজ করার। কি সেই এক্সারসাইজ বা কীরকম সেই এক্সারসাইজ, সেটা আপনি যদি আমাদের চেম্বারে আসেন, যদি আপনি তখন ট্রিটমেন্ট নেন, তখন আমরা সেটা আপনাকে বলে দেবো, আমরা সেভাবে আপনাকে তখন গাইড করব। একদম। তবে এটা কিন্তু একটা বড় সমস্যা, আমি শুনেছি নাক ডাকার সমস্যার জন্য নাকি ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, এবং তার ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং যারা অনুষ্ঠান দেখছেন, কারণ যে নাক ডাকে তার তো কোনো প্রবলেম হয় না, যে পাশে শোনে তার কিন্তু মারাত্মক মাথা ব্যথার কারণ হয়ে যায়। তো সেখানে আপনি আপনার পাশের মানুষটিকে নিয়ে কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু যোগাযোগ করতেই পারেন। অ্যাপেন্ডিক্স সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। শুধু আরেকটা প্রশ্ন একটুখানি করতে চাইবো, ট্রিটমেন্ট তো আছে এনবিপিতে, সচেতন হওয়ার ট্রিটমেন্ট, যাতে আপনার সমস্যা না আসে বা সিমটমগুলো ধরা পড়লেই আপনি যদি এনবিপিতে চলে আসেন, আপনি ভালো হয়ে যাবেন। অপারেশন পর্যন্ত বা লাস্ট স্টেজ পর্যন্ত আপনাকে কিন্তু সমস্যাকে গড়িয়ে নিয়ে যেতে হবে না। তবে বিষয়টা হচ্ছে, এটার কি কোনো এজ বার আছে? মানে এটা অল্প বয়সীদের সমস্যা নয়, এটা একটু বয়সকালের সমস্যা, বা এটা একটু মেয়েদের বেশি হয়, এটা পুরুষদের কম হয়, এরকম কি কোনো ব্যাপার রয়েছে? না, ছেলে মেয়ের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রেই জিনিসটা সেম, ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে। কিন্তু এজ লিমিটের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে আপনার 10 ইয়ার্স টু 30 ইয়ার্স, মানে 10 বছর থেকে 30 বছরের মধ্যে এটা বেশি পরিমাণ দেখা যায়। তারপর একটু মিডল এজ বা একটু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু খুব একটা বেশি দেখা যায় না। কারণ কেন দেখা যায় না, আমি এর আগেও বললাম যে সেটা হচ্ছে আমাদের যে খাবারের যে আমাদের যে
আমরা যেটা চুজ করি যে একটু ফাস্ট ফুড খাওয়া বা একটু জাঙ্ক ফুড খাওয়া, এর থেকে কিন্তু আপনার অ্যাপেন্ডিক্সের প্রবলেমটাকে একটু ট্রিগার করা হয়, মানে অ্যাপেন্ডিক্সটাকে একটু সোজা কথায় খোঁচানো হয়। তো সেখান থেকে কিন্তু আপনার অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেমটা শুরু হয়। এবার একটু মিড এজ হয়ে গেলে বা একটু সিনিয়র হয়ে গেলে আমরা তখন বুঝতে পারি যে বাইরের খাবার অনেক খেয়েছি, এর থেকে আমাদের পেটের সমস্যা হচ্ছে, খাবো না, তখন আমরা একটু একটু বাদ দিই, তখন এই প্রবলেমগুলো একটু কম দেখা যায়। কিন্তু 10 বছর থেকে 30 বছরের মধ্যে এই প্রবলেমগুলো আমরা বেশি দেখে থাকি। একদম, মানে এই অ্যাপেন্ডিক্স সমস্যাটার কারণ বা অ্যাপেন্ডিক্স বাদ দিয়ে দেওয়ার পর যে সমস্যাগুলো আসে, আর কোথাও যেন গলব্লাডার স্টোন অপারেশন হয়ে যাওয়ার পরের সমস্যা এবং তার কারণগুলো কোথাও যেন একটু কাছাকাছি আমার মনে হচ্ছে। এক্স্যাক্টলি, যখন আমরা গলব্লাডার স্টোনের কোনো পেশেন্টকে আমরা দেখি, তো আমরা একটাই কথা বলে দিই যে দেখুন, গলব্লাডার স্টোন কিন্তু বার হওয়ার কিন্তু কোনো জায়গা নেই। আমরা কিন্তু কখনো এই কথা বলি না যে আমি আপনার স্টোন বার করে দেবো, বার করার কোনো জায়গা নেই। এটা আপনার কিডনি নয় যে আপনার বার হওয়ার জায়গা রয়েছে। তো বার যদি আমি না করতে পারি তাহলে সেটাকে আমরা কি করব, সেটা আপনার আগে ভাঙা হয়, স্টোনটাকে আস্তে আস্তে ভাঙা হয়, তারপর সেটা আপনার বডিতেই অ্যাবজর্ব হবে। তো যখন অনেকে যখন গলব্লাডার স্টোনের অপারেশন হয়ে যায়, তো আমি একটাই ছোট্ট কোয়েশ্চেন করি যে আপনার তো গলব্লাডার একটা স্টোন হয়েছিল, তো সেই পাথরটাকে না বার করে সম্পূর্ণ আপনার অর্গানটাকে বাদ দিয়ে দেওয়ার মানেটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। একটা আপনার ফরেন বডি, আপনার অর্গানের মধ্যে রয়েছে স্টোন, সেটাকে আমি বার করে দিলেই হলো। আমি স্টোন বার করতে পারলাম না, আমি সম্পূর্ণ আপনার অর্গানটাকেই বাদ দিয়ে দিলাম। তো যেটা আমি বললাম যে প্রত্যেকটা অর্গানের কিছু না কিছু কাজ অবশ্যই রয়েছে, তেমনি গলব্লাডারেরও একটা কাজ রয়েছে। আপনার গলব্লাডার যাদের অপারেশন হয়ে গেছে তারা এখন আপনারা হয়তো ফিল করতে পারছেন যে আপনার অল্প কিছু খাওয়া দাওয়ার পরে আপনার একটা ব্লোটিংয়ের প্রবলেম শুরু হয়, একটু পেট ফেঁপে যাওয়া বা একটু গ্যাস অম্বল বেশি হওয়া বা হজম ঠিক করে না হওয়া, এই প্রবলেম কিন্তু আপনাদের হচ্ছে। কেন হচ্ছে? কারণ লিভার তার নিজের কাজটাও করছে, সে গলব্লাডারের কাজটাও করছে। তো একটা আপনার লিভারের ক্যাপাসিটি রয়েছে 100 গ্রাম আপনার খাবার হজম করার, সেখানে আপনি তাকে 200 বা 300 গ্রাম দিচ্ছেন খাবারটাকে হজম করার জন্য। তো সেটা আগে কিছুটা গলব্লাডার করতো, এখন সেটা সম্পূর্ণ আপনার লিভার করছে। তো তার জন্য লিভারের উপর বেশি প্রেশার পড়ে, সেখান থেকে কিন্তু আপনার এই প্রবলেমগুলো একটু একটু দেখা যায়। একদম, আসলে আমাদের সংসারে যেরকম কিছু মানুষকে আমরা ভাবি অপ্রয়োজনীয়, তারা থাকলেও হয় না থাকলেও হয়, ঠিক একই রকম ভাবে আমাদের শরীরের মধ্যে এক তো গল ব্লাডার এবং দ্বিতীয়ত এই অ্যাপেন্ডিক্স, এই দুটোকে ভাবি থাকলেও হয় না থাকলেও হয়, ও কিছু প্রবলেম চলো কেটে বাদ দিয়ে দাও। কিন্তু আয়ুর্বেদ বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু বলে যে ঈশ্বর যে অর্গান আমাদের শরীরে দিয়েছে প্রত্যেকটির কাজ কিন্তু রয়েছে, একটা ভূমিকা রয়েছে। হয়তো কারোর একটি বিশালভাবে ভূমিকা, কারোর একটু সংক্ষিপ্ত ছোট ছোট ভূমিকা, কিন্তু ভূমিকা তো আছে। তাই কোনো অর্গানকে বাদ দেওয়ার পক্ষপাতে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা নয়। একটু আগাম আপনি যোগাযোগ করুন, দেখবেন অবশ্যই আপনি কিন্তু সব গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ভালো রাখতে পারবেন। কে আছেন আমাদের সাথে দেখবো। নমস্কার। নমস্কার, আমি আকাঙ্ক্ষা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছো? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছো, বলো। আমার যে প্রবলেমটা সেটা হচ্ছে মানে এই প্রায় মাঝে মধ্যেই হয়, 1 বছর ধরে প্রবলেমটা আর কি আছে, মাঝে মধ্যে এটা ফেস করতে হয়। সেটা না মানে ঘুমালে, মানে যেই শুতে যাই, যখনই ঘুমটা আসে তারপরে না আমার একটা ব্রিদিং প্রবলেম হয়। ব্রিদিং প্রবলেম হয় মানে শ্বাসকষ্ট হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, একটা ব্রিদিং প্রবলেম হয়, সেটার জন্য মানে ঘুম ভেঙে যায় এবং তারপরে কিছুতেই ঘুমাতে পারি না। আচ্ছা, আপনার ব্রিদিং প্রবলেম হয় নাকি আপনার হঠাৎ করে গলাটা চোক হয়ে যায়, মানে হঠাৎ করে মনে হচ্ছে আপনার শ্বাসটা বন্ধ হয়ে গেল, এরকম প্রবলেম হয়? মানে অনেকক্ষণ যেটা হয়, মানে সঙ্গে সঙ্গে তো হয় না, শোয়ার পর মানে ঘুমটা এসে গেলে অনেকক্ষণ বাদে যেটা হয় যে দম বন্ধ হয়ে আসছে, সেরকম একটা প্রবলেম হয়, তখন মানে সঙ্গে সঙ্গে উঠে বসতে হয়। বেশ, দেখুন প্রথম কথা হচ্ছে যে আপনি যখন ঘুমোবেন তখন চেষ্টা করবেন যে আপনি কোনো একটা সাইড হয়ে ঘুমানোর, ডান দিক বা বাঁ দিক এরকম ভাবে সাইড হয়ে ঘুমাবেন। আপনি একদম স্ট্রেট ভাবে ঘুমাবেন না বা বুকে চাপ দিয়ে, আমাদের অনেকেরই অভ্যাস থাকে যে আমরা উল্টো হয়ে শুই, উল্টো হয়ে ঘুমাই, বুকের উপর চাপ দিয়ে ঘুমাই, এটা কিন্তু একদমই ঠিক নয়। হয়তো কারো কারো খুব সেটাতে আরাম লাগে যে উল্টো হয়ে ঘুমানোতে, কিন্তু সেটা কিন্তু একদমই করা উচিত নয়। সেই জায়গায় কিন্তু আপনার হার্ট আর লাংস দুটোর উপরে কিন্তু আপনার চাপ পড়ছে। তো হার্ট আর লাংস তো কন্টিনিউ আপনার কাজ করে যাচ্ছে, আপনি ঘুমাচ্ছেন কিন্তু আপনার অর্গানগুলো কিন্তু কন্টিনিউ কাজ করছে। আপনি যখন চাপ দিয়ে রাখছেন তখন সেটা ঠিক করে কিন্তু কাজ করতে পারে না।
আর সেকেন্ড পয়েন্ট একটা আমি আপনাকে বলবো যে আপনার যেটা শ্বাস প্রশ্বাসের প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই সময়টায় পর্যাপ্ত পরিমাণ আপনার বডি অক্সিজেন নিতে পারছে না। অক্সিজেন যদি নিতে না পারে তাহলে আপনার এরকম ব্রিদিং ডিফিকাল্টি হবে, বা আপনার এরকম চোখ হয়ে যাওয়া, হঠাৎ করে আপনার দম বন্ধ হয়ে যাওয়া, আপনার ঘুম ভেঙে যাওয়া, এরকম প্রবলেমগুলো কিন্তু আপনার হবে। তো আপনি চাইলে একটা হল্টার মনিটর টেস্ট করতে পারেন। একটা 24 আওয়ার্স হল্টার মনিটর টেস্ট হয়, সেটা আপনি চাইলে করতে পারেন। সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার হার্টের কোনো প্রবলেম রয়েছে কিনা, বা আপনার বডির মধ্যে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে ওই সময়টায় আপনার আসছে কিনা। আর তারপর আপনি যদি মনে করেন যে না আপনি আমাদের কাছে চিকিৎসা করাতে চান, আপনি অবশ্যই চিকিৎসা করতে পারেন। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে আপনার বাড়ির কাছে আমাদের কোন চেম্বারটা রয়েছে, কবে কখন রয়েছে, এসে একবার দেখা করতে পারেন। একদম। তবে এই অনুষ্ঠানের সাথে থাকতে থাকতে নিজেকেও খুব ভালো লাগে, মনে হয় যে সত্যি কত রকমের সমস্যা হয়, অন্ততপক্ষে সমস্যাগুলো তো জানতে পারছি, সমস্যাগুলো কিন্তু বুঝতে পারছি। এরকম কোনো সিমটম আমার বা আমার পরিবারের মানুষগুলোর হলে আমি তো আগে থেকে সচেতন হতে পারছি। এটা কিন্তু শুধু আমার কথা না, এটা আপনাদেরও কথা, কারণ আপনারা অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র সমস্যা আছে বলে অনুষ্ঠান দেখেন না, সমস্যার সমাধানটা তাড়াতাড়ি পাওয়ার জন্য কিন্তু অনুষ্ঠান দেখেন। আর প্রত্যেকের জন্য বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার আপনারা নোট করেছেন। তার পাশাপাশি চট করে বলে রাখবো, কলকাতার বন্ধুরা ল্যান্সটাউন এবং কালীঘাটে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছে, এবং হাতিবাগানে কিন্তু চেম্বার পাচ্ছে। মধ্যমগ্রাম হচ্ছে হেড অফিস, তো সেখানে সপ্তাহে 2 দিন সোম এবং শুক্র মূলত চেম্বার পাচ্ছেন। আমতলায় দক্ষিণ 24 পরগনার বন্ধুরা চেম্বার পাচ্ছেন। হাওড়ার বন্ধুরা পেয়ে যাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে। এছাড়া আপনারা কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার পাচ্ছেন। মিদনাপুরের বন্ধুরা মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার পাচ্ছেন। নর্থ বেঙ্গলের বন্ধুরা মালদা, শিলিগুড়ি, বিহারে কিন্তু চেম্বার পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন ত্রিপুরার বন্ধুরা, আসামের বন্ধুরা, দিল্লির বন্ধুরা, মুম্বাই এবং বেঙ্গালুরুর বন্ধুরা। হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সেখান থেকে আরও জেনে যেতে পারবেন যে আর কোথায় কোথায় চেম্বার রয়েছে, বা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কি যোগাযোগ করা যাবে এনবিপির সঙ্গে, সবটা জানতে পারবেন। আর আমরা এবার একটু চলে যাব একটা ছোট্ট ক্লিপিংসে, যেখানে যারা ভালো আছেন তাদের কথা শুনবো, সেটাও কিন্তু ভীষণ জরুরি। চলুন শুনে নিই। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। বাড়ি? বাড়ি হচ্ছে ডানকুনি, কালীপুর চেকপোস্ট। আপনার সমস্যা কি ছিল? আমার সমস্যা ছিল বলতে প্রথমে আমার সকালবেলায় ঘুম থেকে উঠে হাঁটতে পারতাম না, গোড়ালি প্রচণ্ড যন্ত্রণা হতো। তারপরে এই অবস্থায় আমি প্রচুর অ্যালোপ্যাথিক দেখাই, অ্যালোপ্যাথিক ওষুধ খাই, ক্যালসিয়াম খাই, কিন্তু আমার তাতে কোনো রিকভার হয়নি। তারপর আমি সেটা করে হোমিওপ্যাথিতে চলে যাই। হোমিওপ্যাথিকও প্রায় আমি 2-3 বছর করি। হোমিওপ্যাথিকে কখনো কম কখনো বেশি এরকম হয়ে যায়, কিন্তু আমার সেইভাবে রিকভারটা হয়নি। আমার তারপরে আস্তে আস্তে দেখি যে আমি একেবারে হাঁটতে পারছি না, আমার রাত্রিবেলায় আমি ঘুমোতে পারছি না, মানে আমার একটা হাড়টা, ওই গোড়ালির কাছে হাড়টা, পেছনের হাড়টা সেই সুপুরির মতো ফুলে গিয়েছিল, এবং এত যন্ত্রণা হতো রাত্রিবেলায়, মানে পুরো মাথায় গিয়ে সে কিটকিট করতো, ভেতরে জ্বালা করতো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা আমার প্রায় ধরুন 15-20 বছর হবে এই গোড়ালির প্রবলেমটা। তা এখন লাস্ট ওই অবস্থা হয়, ওরকম কিটকিট করছে, জ্বালা করছে, হ্যাঁ, রাত্রিবেলায় ঘুমোতে পারছি না। তারপর আমি একদিন টিভির প্রোগ্রাম দেখে আমি এনবিপিতে আমি যোগাযোগ করি। তা ওখানে যোগাযোগ করে বি শর্মাকে আমি দেখাই। আচ্ছা, এখানে কতদিন ট্রিটমেন্ট করছেন? এখানে আমি 3 মাস করছি। আচ্ছা, 3 মাস। এখন কি রকম আছেন? এখন আমি খুব ভালো আছি। আমার গোড়ালির যে একটা প্রবলেম ছিল, আমি যে 20 বছর ধরে গোড়ালির প্রবলেমে ভুগছিলাম, এটা আমি বুঝতেই পারছি না, মানে আমি এখন খুব ভালো আছি। তা এইটাই আর কি। আমার আর যাবতীয় যা প্রবলেম, একটু কোমরের ছিল পেন, তা সেটাও আমার এখন নেই। আমি এখন খুব ভালো আছি, হাঁটা চলাও ভালো করছি। মানে আমার যে ওই রোগটা ছিল এটা আমি বুঝতেই পারছি না। তা ওষুধ চলছে, আমি এখন অবধি ওনার ট্রিটমেন্টে আছি, হ্যাঁ, ওনার ওষুধ খাচ্ছি, ওই আর কি। আপনার নাম? আমার নাম সুতপা গাঙ্গুলি। আচ্ছা, বাড়ি? বাড়ি কালীপুর চেকপোস্ট, ডানকুনি। ঠিক। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল, মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে, হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার
15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেইও। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম বিনয় দে। ভালো আছেন মানুষগুলি, এগুলো শুনলেও কিন্তু ভীষণ ভালো লাগে, কনফিডেন্সটা অনেকটা বেড়ে যায় যে ঠিক এই সমস্যাটা তো আমারও রয়েছে, আমার প্রিয় মানুষটির রয়েছে, বা আমার পরিবারের মানুষটির রয়েছে, বা আমার পরিচিত কারোর রয়েছে। অর্থাৎ শুধু নিজের জন্য তো এনবিপি নয়, এনবিপি সকলের জন্য। যখন আপনি নিজে ভালো থাকবেন, যে আনন্দটা পাবেন, আপনার কারণে আরেকটা মানুষ ভালো হয়ে গেল, দেখবেন আনন্দটা কিন্তু তার থেকে অনেকটা বেশি হয়ে যায়। তাই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নাম্বার নোট করার দায়িত্ব সম্পূর্ণ আপনার, শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। আজকে ওই এপিসোডে আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি বলি না মাঝে মাঝে যে সব থেকে যে বিষয়গুলো নিয়ে বেশি করে আমরা আলোচনা করি তার মধ্যে অন্যতম সুগার বা ডায়াবেটিসের সমস্যা, অস্থির সমস্যা। তো আবার একটু অস্থির সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অবশ্যই উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও ডক্টর এন ভট্টাচার্য। আরও একবার ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ম্যাডাম, আমার মনে হয় সব থেকে বেশি চেম্বারে যে পেশেন্টদের ভিড়, যে পেশেন্টদের মানে খুব আকুতি থাকে, অনুরোধ থাকে ম্যাডাম তাড়াতাড়ি ভালো করে দিন সমস্যা নিয়ে, সেটা হচ্ছে স্পন্ডাইলোসিস বা যে কোনো ধরনের অস্থির সমস্যা। কারণ মানুষের অস্থির সমস্যা আমার মনে হচ্ছে যেন হু হু করে বাড়ছে। আগে একটু জানতে চাইবি স্পন্ডাইলোসিসটা ঠিক কোন অস্থির সমস্যা বা কোথাকার অস্থির সমস্যা? আমাদের যে স্পাইন যেটা রয়েছে, যেটাকে আমরা নর্মালি আমরা যেটা স্পাইন বলে থাকি, আমরা এটা মেডিকেল টার্মে ভার্টিব্রা বলি। তো ভার্টিব্রার মধ্যে আপনার 22খানা ভার্টিব্রা, 22 জোড়া, মানে 44 ভার্টিব্রা কিন্তু আমাদের এই সম্পূর্ণ স্পাইনের মধ্যে রয়েছে। ভার্টিব্রা মানে এরকম ছোট 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 হাড় রয়েছে, সেটা কিন্তু আপনার ডিভাইড করা আছে সার্ভাইকাল, ডরসাল, থোরাসিক আর লাম্বার। আপনার এরকম 4টে ভাগে কিন্তু ভাগ করা রয়েছে। তো আমরা যখন ফুল এমআরআই যখন আমরা করাই তখন কিন্তু দেখবেন যে তার মধ্যে লেখা রয়েছে আপনার ডরসাল পার্ট বা সার্ভাইকাল পার্ট, লাম্বার পার্ট, থোরাসিক পার্ট, এরকমভাবে লেখা আছে। তো এই প্রত্যেকটা ভার্টিব্রার মধ্যেই কিন্তু আপনার স্পন্ডাইলোসিসের সমস্যা আপনার হতে পারে। স্পন্ডাইলোসিস মানে কি হচ্ছে ওখানে আপনার প্রবলেমটা, সেটাকে আমরা টিয়ার অ্যান্ড ওয়্যার বলে থাকি। মানে হচ্ছে সেখানে আপনার যে হাড়গুলো ক্ষয় পেতে থাকে, ক্ষয় পেতে পেতে একটা হাড় আরেকটা হাড়ের উপর এসে বসে যায়। এই যে আমি বললাম যে ছোট ছোট হাড় থাকে, এই হাড়গুলো একটা এরকম ভাবে সাজানো থাকে, আর দুটো হাড়ের মাঝখানে কিন্তু একটা কুশন প্যাডের মতো থাকে যার উপর হাড়গুলো বেস হয়ে থাকে। সেই কুশন প্যাডগুলো কিন্তু ক্ষয় পেতে থাকে, যেটাকে আমরা অস্টিওফাইটস বলে থাকি। আর হাড় যদি ক্ষয় পেতে থাকে, ক্ষয় পেয়ে যদি বসে যায়, সেখান থেকে কিন্তু আমাদের স্পন্ডাইলোসিসের সমস্যা উৎপন্ন হয়। একদম, এই বিষয়টা নিয়ে আরো জানবো, আরো বুঝবো এবং এর নিরাময় কি সেটাও শুনবো। তবে কি আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? জ্যোৎস্না ভট্টাচার্য। কোথা থেকে বলছেন ম্যাডাম? হাওড়া লিলুয়া। লিলুয়া থেকে বলছেন, বলুন কি প্রবলেম হচ্ছে? এই সপ্তাহখানেক হলো বুকের মাঝখানের মানে ডান দিকে মাঝে মাঝে লাগছে, মানে ব্যথা ঠিক নয়, ভারী কিছু তুলতে গেলে বা কিছু করলে মানে লাগছে মনে হচ্ছে। কোন দিকে মানে কোথায়? ডান দিক যে তার কোথায়? না, বুকের ডান দিক লাগোয়া। ডান দিক লাগোয়া, মানে বুকে ডান দিক ঘেঁষে আর কি? আচ্ছা, বুকের ডান দিকে, তাই তো? বেশ। কোনো চোট পেয়েছিলেন আপনি? না না, সেরকম তো কিছু না। কোনো চোট পাননি, কিন্তু আপনার ডান দিকে আপনার ভারী কাঠিতে কাজ করতাম, কাঠি ধরে কাটতাম, রাবার কাটতাম। আচ্ছা, এখন এখান থেকে কিছু হলো বাকি বুঝতে পারছি না কিছু। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখুন, আপনার ডান দিকে যখন ব্যথা হচ্ছে সেখানে খুব বেশি একটা ভয়ের কারণ নেই, কিন্তু ব্যথা যেহেতু হচ্ছে সেই জায়গাতে অবশ্যই কোনো না কোনো আপনার একটা প্রবলেম রয়েছে। আপনি ইনিশিয়ালি আপনি প্রথমত এখন যেটা করতে পারেন, যেটা ইজি রয়েছে, সেটা হচ্ছে আপনি একটা আপনার বুকের এক্সরে করিয়ে নিতে পারেন। তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের যে বুকের যেটা খাঁচা যেটা রয়েছে, যেটা আপনার থোরাসিক ক্যাভিটি রয়েছে, সেখানে কোনো ধরনের কোনো ফ্র্যাকচার কিছু আছে কিনা বা কোনো ধরনের ওখানে কোনো স্পট কিছু রয়েছে কিনা। যদি সেটা থাকে তার এক ধরনের চিকিৎসা হবে। তারপর আপনি আরেকটা জিনিস যেটা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে যেই জায়গায় আপনার একটু লাগছে আপনি বলছেন, সেখানে কোনো ধরনের কোনো ফোলাভাব রয়েছে কিনা বা সেই জায়গাটা আপনার একটু শক্ত হয়ে আছে কিনা, এইটুকু জিনিস আপনি নিজে থেকে করতে পারবেন। এইটুকু জিনিস আপনি আপাতত করুন। যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি একটু শুকনো গরম সেক দিন,
হালকা একটুখানি গরম করে সেই জায়গাটার মধ্যে একটু শেক দিন, দিনে 2বার 3বার শেক একটু দিন। আমার মনে হচ্ছে এর থেকে আপনার এই সমস্যাটা ঠিক হয়ে যেতে পারে। তারপর যদি আপনার ঠিক না হয় তাহলে আমি বলে দিলাম যে একটু এক্সরে করে নিন, করে এসে আপনি আমাদের যে কোনো চেম্বারে দেখা করতে পারেন। বেশ, স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার। দিদি ভাই, আপনার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে যেহেতু বুকে ব্যথা, আপনি কিন্তু একটু টেনশন করছেন। টেনশন করলে কিন্তু সমস্যা আরো বাড়ে, জানেন তো। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, তাড়াতাড়ি এই টেনশনকে নিরাময় করুন। স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করে নিন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি কোচবিহার জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন দিদি, কি প্রবলেম হচ্ছে? হ্যাঁ, আমি আমার মা সম্বন্ধে জানতে চাই। মায়ের বয়স কত? মায়ের 45। 45। কি প্রবলেম হচ্ছে মায়ের? মায়ের বাঁ পাশে হিপ জয়েন্টে ব্যথা, ডান পায়ের পাতাটা ফুলে আছে, গোড়ালির কাছে যে জয়েন্টটা আছে ওই জয়েন্টটা ফুলে আছে আর ব্যথা হচ্ছে, আর হিপ জয়েন্টটা তো ব্যথা আছে, জ্বালা করে বলে। আচ্ছা, উনি কি কখনো পড়ে গেছিলেন? কোনো চোট লেগেছিল ওনার কোমরে? না না না, সেভাবে কখনো পড়েনি। আচ্ছা, আর ওনার গোড়ালির পাশটা কি সবসময় ফুলে থাকে? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ সবসময় ফুলে আছে। আচ্ছা, কখনো বেশি ফুলে যাচ্ছে, আবার কখনো একটু কম থাকছে। এই সমস্যাটা কতদিনের? মোটামুটি 1 বছর হয়ে গেল। 1 বছর। তো কোনো ধরনের কোনো আপনারা ট্রিটমেন্ট করিয়েছেন বা কোনো পরীক্ষা কিছু করিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, সব ধরনের পরীক্ষা করা হয়ে গেছে, ইউরিক অ্যাসিড আরো যা যাবতীয় পা ফেলার জন্য হয় ইয়েগুলো, টেস্টগুলো সব করানো হয়েছে, সবকিছু নরমাল আছে। আর হচ্ছে এমআরআই করা হয়েছিল হিপ জয়েন্টে, ওখানে বলে রিপোর্টে এসেছে সেপটিক আর্থ্রাইটিস। এক্স্যাক্টলি। আপনার কোমরের সমস্যাটা নিয়ে আমার বেশি কনসার্ন ছিল, কারণ যেটা ওনার পায়ের গোড়ালির দিকে যেটা ওনার ফুলছে বা পায়ের পাতা ফুলে আছে, সেটা দেখুন ওনার যদি ইউরিক অ্যাসিড বেশি হয় তাহলেও হতে পারে, বা যদি ওনার কোনো ধরনের নরমাল আছে, টেস্ট করা হয়েছে। আচ্ছা, বা কোনো ধরনের যদি ওনার কোনো হার্টের প্রবলেম হয় বা কিডনির প্রবলেম হয় সেখান থেকে হতে পারে। শুনতে থাকুন। আরেকটা আপনি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনি বললেন যে আপনার এমআরআই রিপোর্ট করা হয়েছে আর তার মধ্যে আপনার সেপসিস আর্থ্রাইটিস আপনার দেখা দিচ্ছে, সেটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। আমি জানি না আপনি কোনো ডক্টরকে দেখিয়েছেন কিনা বা ওরা আপনাকে কি করে সেটা এক্সপ্লেন করেছে আমার জানা নেই। আমি পরবর্তী কোনো প্রোগ্রামে চেষ্টা করবো ওটা নিয়ে ওই টপিকটা নিয়ে একটা প্রোগ্রাম করার। সেপসিস মানে কিন্তু ওনার ভেতরে কিন্তু ঘা হয়ে যাচ্ছে, সেপটিক হয়ে যাচ্ছে, ওখানে ঘা সৃষ্টি হয়ে যাচ্ছে, ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ওনার এই ক্ষতটা কিন্তু আরও বাড়তে থাকবে। বোনের মধ্যে গিয়ে মানে হাড়ের মধ্যে গিয়ে কিন্তু ওনার ঘা হয়ে গেছে। একটা কি আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল দু ধরনের আমাদের কিন্তু উন্ড হয়ে থাকে। যেটা এক্সটার্নাল সেটা আপনি বাইরে থেকে দেখতে পারবেন যে এই জায়গাটায় আপনার একটা উন্ড হয়েছে, এখানে একটা ঘা হয়েছে, এখানে ইনফেকশন আছে, সেটা কিন্তু আপনি এক্সটার্নালি জিনিস দিয়ে আপনি সেটাকে ঠিক করতে পারবেন, কোনো ট্রপিক্যাল অ্যাপ্লিকেশন করে, কোনো লোকাল অ্যাপ্লাই দিয়ে সেই জায়গাটাকে আপনি ঠিক করতে পারবেন। কিন্তু যেটা ওনার যেটা হয়েছে, ওনার হাড়ের ভেতরে ঘা হয়ে যাচ্ছে, এইটা থেকে কিন্তু ওনার হিপ জয়েন্টটা ব্যথা হচ্ছে। প্রচুর কেস এরকম আমরা দেখে থাকি যে ওনারা হয়তো ভাবে যে কোথাও ব্যথা পাওয়ার জন্য হয়েছে, বা একটু কোমরের পাশে একটু ব্যথা হচ্ছে অনেকক্ষণ বসে থাকার জন্য, বা নিচে বসে কাজ করছেন তার জন্য, কিন্তু না, এটা কিন্তু অনেক সময় সেপসিস হয়ে যায়। আর সেপসিস হয়ে গেলে কিন্তু এটা তারপর কিন্তু আপনার রিপ্লেসের একটা দিক চলে আসবে। তো আমি আপনাকে বলবো যে 1 বছর হয়ে গেছে, অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, আর এটা দেরি করবেন না, এটা নিয়ে বসে থাকবেন না, একটু সিরিয়াস হন, একটু সিরিয়াসলি চিকিৎসা করুন, আমার মনে হয় সেটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু ওই যে উনি যে বললেন কখনো পড়ে যায়নি, বা আপনিও বললেন যে পড়ে না যাওয়াটা কোনো বড় ব্যাপার না বা তার কারণ নয়, তাহলে এই ধরনের সমস্যাটা ভেতর ভেতর একটা ক্ষয়, ভেতর ভেতর একটা ঘা তৈরি হলো কোথা থেকে? সেপসিস বা সেপটিক যেটা হয়, আলসার হয়ে যায়, সেটা একটা আমি বললাম যে একটা উন্ড মানে ক্ষত হয়ে যায়, দূষিত একটা ঘাড় মতো হয়ে যায়। সেটা কিন্তু আপনার ভেতরে আপনার যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেখান থেকে কিন্তু সেটা হতে পারে। বা আরও কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আপনার যদি কোনো ফাইন লাইন ফ্র্যাকচার থাকে, মানে হেয়ার লাইন ফ্র্যাকচার, কখন আপনি ধরুন পড়ে গেছেন, কোনো একটা আপনার ফ্র্যাকচার মানে ওই জায়গাটা ভেঙে গেছে, কিন্তু সেরকম ভাঙেনি, হালকা ভেঙেছে, তো আপনাকে বলা হয়েছে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বা আপনিও ধরে নিয়েছেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওই যে ভাঙাটা, ওই যে ফ্র্যাকচার জায়গাটা, ওই জায়গাটাতেও কিন্তু সেপসিস হয়, সেপটিক হয় ওই জায়গাটাতে। অনেকেই সেটা অবহেলা করে, বা ব্যথা পেলে অনেকেই এক্সরে করে না বা দেখেও না, জানেও না, পরবর্তী সময় কিন্তু সেখান থেকেই সেপটিকটা হতে পারে। একদম অস্থির সমস্যা নিয়ে দেখুন হাজারো প্রশ্ন থাকে, আমরা আজকে নিজেরাও অস্থির সমস্যাকেই কিন্তু নির্বাচন করেছি। আপনাদেরও যে কোনো ধরনের সমস্যা নিয়ে আপনারা ফোন করতেই পারেন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? সমীর রায় বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন সমীর বাবু?
আমি বলছি বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলুন কি প্রবলেম হচ্ছে? সমস্যা যে প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়ছে, আমার না মাথা প্রচন্ড পরিমাণে যন্ত্রণা করছে। রিসেন্ট আমি এই বছর থেকে দেখছি এটা, মানে আগে আমার এরকম ছিল না, আর চোখ থেকে কন্টিনিউ জল বেরাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি আপনার ঠান্ডাটা অতিরিক্ত যে কয়েকদিন পড়েছে তার থেকে আপনার মাথা ব্যথা হচ্ছে? মানে মাস দেড়েক ধরে হচ্ছে এই ঠান্ডা পড়ার থেকে। এখন তো আরো বেশি বেড়ে গেছে, তখন অল্প অল্প হতো, এখন বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, এটা আপনার শুনতে যেটা থাকুন। আপনার এখন আপনি বলছেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে বা আপনার চোখ থেকে জল পড়ছে, ঠান্ডাকালে না অনেকেরই প্রবলেমটা হয় যে চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসা, বা নাক দিয়ে জল পড়া তো প্রত্যেকেরই হয়, কিন্তু চোখ দিয়ে জল আসা এটাও কিন্তু অনেকের ক্ষেত্রেই হয়। আমরা এখন এই কয়েকদিন একটু খুব বেশি আমি দেখছি কলকাতায় ঠান্ডা রয়েছে, তো এই ঠান্ডার সময়টা অবশ্যই আপনাকে ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে। মাথা যাতে আপনার কখনো খালি না থাকে, কান দিয়ে যাতে আপনার কোনো হাওয়া না লাগে। যদি আপনার বাইরে বেরোতে হয় আপনি চেষ্টা করুন যাতে মাথা আপনার সবসময় কভার করা থাকে, আর চোখে প্রয়োজন হলে আপনি চশমা পরুন, যেগুলো পাওয়ার ছাড়া যেগুলো চশমা রয়েছে আপনি একটু চশমা পরুন। আর চোখ দিয়ে যেটা আপনার জল পড়ছে তার জন্য কিন্তু আপনাকে একটু অ্যালার্জি টেস্ট করে নিলে ভালো হবে, কারণ আপনার যদি অ্যালার্জিটা বেশি থাকে সেটাও কিন্তু একটা কারণ হতে পারে আপনার চোখ দিয়ে জল পড়ার। আর আপনি যদি সেটা আপনি দেখছেন যে না আপনার অতিরিক্ত ঠান্ডা লাগলে বা অতিরিক্ত ঠান্ডা পড়লে আপনার এই প্রবলেমটা হচ্ছে, তো তাহলে এখন আপনাকে একটু ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে। গরম জলে একটু চান করুন, আর গরম জলের আপনি ভাপ নেবেন। একটা ছোট একটা বাটির মধ্যে একটু গরম জল করে তার স্টিমটা, যেটাকে আমরা স্টিম ইনহেলেশন বলি, সেই গরম জলের ভাপটা আপনি একটু নিন। বেশ, আর আমরা আজকে স্পন্ডাইলিসিস নিয়ে আলোচনা করছিলাম, চট করে আবার একটু সাবজেক্টে চলে যাব। এবং ম্যাডাম যেটা বললেন মূলত 4 প্রকারের বা 4 স্থানের এই সমস্যা হতে পারে। এই 4টি স্থানে যে স্পন্ডাইলিসিসের সমস্যা আসতে পারে 4 রকমের কারণ থেকে, নাকি একই কারণ থেকে 4টে জায়গায় আসতে পারে? না, কারণ মোরলেস একটাই, সেটা হচ্ছে যে আপনার যদি হাড় ক্ষয় পায় বা আপনার যদি, যেটা আমি বললাম যে হাড়ের মাঝখানটা কুশন প্যাডের মতো থাকে, সেটা যদি আপনার ক্ষয় পায়, মানে অস্টিওফাইটস যদি আপনার হয়, তাহলে কিন্তু আপনার স্পন্ডাইলিসিসের সমস্যা হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে যারা খুব ভারী জিনিস তোলার কাজ করে বা অনেকক্ষণ ধরে ঘাড় নিচু করে রাখার কাজ রয়েছে বা অনেকক্ষণ চেয়ারে একরকমভাবে বসে থাকার কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্পন্ডাইলিসিসের প্রবলেমটা খুব বেশি পরিমাণে দেখা যায়। আমরা মোরলেস দুটোই শুনে থাকি, যে আপনার ঘাড়ের স্পন্ডাইলিসিস আর কোমরের স্পন্ডাইলিসিস, মানে সার্ভাইকাল আর লাম্বার। এটা ছাড়াও কিন্তু আপনার ডরসাল স্পন্ডাইলিসিস হতে পারে, যেটা হচ্ছে আমাদের পিঠের অংশটা। আর এটা হচ্ছে আপনাদের থোরাসিক স্পন্ডাইলিসিস হতে পারে, সেটা হচ্ছে আপনার পিঠের থেকে ঠিক আপনার কোমরের ওপরের অংশটা। তো আপনার যদি এরকম কোনো ধরনের কোনো জায়গায় কোনো ব্যথা হয়, একটুখানি এক্সরে করে নেবেন। এক্সরে করলে আপনি দেখতে পাবেন যে আপনার এরকম ধরনের কোনো সমস্যা রয়েছে কিনা। একদম। আর চট করে চলে যাব পরের ফোনে। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? আমি কাঁচরাপাড়া থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে ম্যাডাম, আমার ছেলের বয়স প্রায় 20 বছর, ঠিক আছে? তো কাঁচরাপাড়া বলুন, কলকাতা বলুন, নার্সিংহোম বলুন, সব জায়গায় আমি স্কিন ডাক্তারকে দেখিয়েছি, কিন্তু ওর পায়ের পাতাটা, তালুটা ওর মানে ইটের মতন শক্ত হয়ে গেছে পুরো, আর এক জায়গা না কয়েক জায়গা। আচ্ছা, মানে স্কিনটা শক্ত হয়ে যাচ্ছে তাই তো? পুরো স্কিনটা পুরো শক্ত পাথরের মতন। শক্ত পাথরের মতন হয়ে যাচ্ছে স্কিনটা। হ্যাঁ, এক জায়গায় না কিছুটা হাতের পাতাও চলে এসছে, বুঝছেন? আচ্ছা, বেশ। যে স্কিনগুলো, যে জায়গাগুলো ওর শক্ত হয়ে যাচ্ছে, সেই জায়গায় কি কোনো ধরনের কোনো চুলকানো রয়েছে? চুলকানো? হ্যাঁ, ইচিং হয় ওই জায়গাগুলো? বাবু চুলকাতে ওটা না, চুলকায় না। আচ্ছা, শুধু স্কিনগুলো শক্ত হয়ে আছে তাই তো? পুরো শক্ত হয়ে গেছে পুরো। আচ্ছা, সেটা মানে গোল গোল মতো হয়ে আছে না একদম স্প্রেড হয়ে আছে কোথাও? গোল গোল মতন, বড় বড় যে আপনি বলছেন না কি বলে না ওকে, সেটা না, ওই জিনিসটা নয়। উপরে তাকে বলে না, উপর নাই। হ্যাঁ হ্যাঁ, না সেটা নয়, ওগুলো তো ওই জায়গায় হবে না। যেটা আপনি বলছেন যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার একটা কারণ হতে পারে। যদি ওর ওখানে এক্সিমা হয়ে থাকে, ড্রাই এক্সিমা হয়ে থাকে, তাহলে কিন্তু ওর স্কিনগুলো আপনার এরকম শক্ত শক্ত হয়ে যেতে পারে, খসখসে হয়ে যেতে পারে। আর যদি স্কিনের মধ্যে কোনো সমস্যা না থাকে, এপিডার্মিসে যদি কোনো প্রবলেম হয়, মানে স্কিনের নিচের লেয়ারগুলোর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু ওর লিম্ফোমাও হতে পারে। তো আপনি যেরকম আপনি বর্ণনা করলেন তার থেকে কিন্তু আমার যতটা মনে হচ্ছে যে ওর স্কিনের কোনো প্রবলেম রয়েছে, তারপরেও না দেখে বলাটা একদমই ঠিক হবে না। কাঁচরাপাড়া থেকে আমার মনে হয় মধ্যমগ্রাম চেম্বারটাই আপনার জন্য কাছাকাছি হতে পারে, বা কৃষ্ণনগরেও আমাদের চেম্বার রয়েছে। আপনি একটু হেল্পলাইন
নাম্বারে ফোন করে জেনে নিন যে আপনি কোন চেম্বারটা কবে কোথায় আপনি পাচ্ছেন। একটু ওকে নিয়ে এসে দেখা করলে আমার মনে হয় ভালো হবে, কারণ মাত্র ওর 20 বছর বয়স, এখন ওর খেলাধুলার সময় রয়েছে, ওর এখনো কাজকর্ম করার সময় রয়েছে। তো এরকম একটা শারীরিক সমস্যা নিয়ে থাকলে তো সবসময় চলবে না। তো একটুখানি আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে একটু দেখা করার ব্যবস্থা করুন। একদম, আর দেখা তো করতেই হবে দাদা, যেহেতু আপনি নিজে মুখেই স্বীকার করলেন যে বিভিন্ন জায়গায় ওকে নিয়ে গিয়েছে কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পাচ্ছে না। তাই এখন শেষ ভরসা আপনার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। হতাশ হবেন না, কারণ এই শেষ ভরসাই আপনার সন্তানকে ভালো করে দেবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুজিত ঘোষ বলছি, কোথা থেকে বলছেন? মুক্তিপাড়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে অ্যালার্জি বার হচ্ছে, শীতের সময় অ্যালার্জিটা বার হচ্ছে। আচ্ছা, আপনার সমস্যা তাই তো? হ্যাঁ, আমার সমস্যা। আচ্ছা বেশ। অ্যালার্জি যে আপনার বের হচ্ছে সেটা কি আপনার গায়ে আপনার র্যাশ মতো হচ্ছে নাকি আপনার ছোট ছোট পিম্পলের মতো হচ্ছে? হ্যাঁ, গায়ে র্যাশ বার হচ্ছে, মানে চুলকানি, শুধু চুলকানি হচ্ছে আর সেই ফুলে ফুলে উঠছে। আচ্ছা আচ্ছা, কোনো পার্টিকুলারলি খাবার থেকে আপনার এটা হচ্ছে বলে আপনার মনে হয়? না, খাবার থেকে হচ্ছে না। আচ্ছা, এটা কি হচ্ছে, যখন গ্রীষ্মের সময় মানে গরম পড়ে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই শীতের সময়তে হচ্ছে। বেশ। দেখুন, শীতকালে আমাদের অনেকই স্কিন ডিজিজ দেখা যায়, শুনতে বা থাকুন আপনি। যাদের স্কিন ডিজিজ অলরেডি রয়েছে তাদের ক্ষেত্রে স্কিন ডিজিজটা একটু বেড়ে যায়। তো আপনার যেটা প্রবলেম আপনি বললেন যে আপনার স্কিনের মধ্যে র্যাশ হচ্ছে, ইচিং হচ্ছে, আর সেটা শীতকালেই আপনার হচ্ছে। তো আপনি বলছেন অ্যালার্জি থেকে সেটা হচ্ছে, ঠিক আছে, হতেই পারে। প্রথমত আপনি আগে একটা আপনার অ্যালার্জি টেস্ট করান, একটা আপনি রক্ত পরীক্ষার মধ্যে আইজি একটা আপনি টেস্ট করান। তো সেটার মধ্যে আপনার দেখা যাবে যে আপনার অ্যালার্জিটা কতটা বেশি রয়েছে বা কতটা কীরকম রয়েছে। আর তারপর যদি প্রয়োজন হয় তাহলে আমরা একটা আপনার সেট রিপোর্ট করাবো, যেটা থেকে আমরা জানতে পারবো যে আপনার কোনো ধরনের মানে জিনিস থেকে বা কোন ধরনের খাবার থেকে আপনার অ্যালার্জিটা রয়েছে। আর যেটা আপনার এখন আপাতত প্রবলেম হচ্ছে তার জন্য আপনি চেষ্টা করুন যে আপনি সপ্তাহে একদিন একটু নিম পাতা সেটা সেদ্ধ করে একটু ওই জলটা দিয়ে আপনি একটু চান করুন। আর আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারটাই রয়েছে হেল্পলাইন নাম্বারে ফোন করে সেটা জেনে নিন, সেখানে এসে আপনি একবার দেখা করতেই পারেন। একদম চট করে একটু বলবো 9830235527 বা 37 এই নাম্বারেই কিন্তু আপনাদের ফোন করতে হবে। যে কোনো জায়গা থেকে আপনি অনুষ্ঠান দেখুন না কেন, এই দুটি নাম্বারই কিন্তু আপনার সব থেকে ভরসার নাম্বার। এবং তার পাশাপাশি বলে রাখবো যারা কলকাতার বন্ধু তারা কি পেয়ে যাচ্ছেন অবশ্যই কালীঘাট ল্যান্সটাউনে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, বা হাতিবাগান চৌমাথা প্রত্যেকেই চেনেন, তার ঠিক পাশে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, যেখানে আসার সকলের সুবিধা। মধ্যমগ্রাম সপ্তাহে 2 দিন চেম্বার থাকে, সোমবার এবং শুক্রবার। যারা হাওড়ার দিক থেকে অনুষ্ঠান দেখছেন তারা কিন্তু অবশ্যই শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে কিন্তু চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারেই যোগাযোগ করুন। এছাড়া কিন্তু কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মেদিনীপুরের বন্ধুরা মেচেদা, হেরিয়া, খড়গপুরে যোগাযোগ করুন। মালদা, শিলিগুড়ি, কোচবিহারে, নর্থ বেঙ্গলের বন্ধুরা যোগাযোগ করুন। এছাড়া দূরের বন্ধুরা ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে পেয়ে যাচ্ছেন। অনলাইন কনসালটেন্সিরও সুবন্দোবস্ত রয়েছে, মেডিসিন বাড়িতে পৌঁছে দেওয়ারও কিন্তু বন্দোবস্ত রয়েছে। সবকিছুর জন্য স্ক্রিনে যাওয়া নাম্বারে কিন্তু আপনাদের অবশ্যই ফোন করতে হবে। স্পন্ডাইলিসিস নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম, কারণটাও কিন্তু ম্যাডাম মোটামুটি বুঝিয়ে দিলেন। এবার একেবারে চলে আসবো ট্রিটমেন্টের কথায়। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে প্রচুর মানুষ ভালো আছে, আমরা বাইরে থেকেও শুনেছি, তাও আপনার মুখ থেকে একটু শুনতে চাইবো। আমি স্পেসিফিক এখন স্পন্ডাইলাইসিস বা আর্থ্রাইটিস নিয়ে আমি যদি এখন বলি, তাহলে আমাদের কাছে এরকম অনেক পেশেন্ট রয়েছে যে একবার অপারেশন করে তারপর আমাদের কাছে আসছে। আর কেউ কেউ রয়েছে যে অপারেশন একদমই করাতে চাইছেন না, ওনারাও আসছেন। কারো কারো রয়েছে যে একদম ইনিশিয়াল তারা দেখতে আসছেন যে কীরকম ঠিক হবে কি হবে না। কিন্তু প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা পেশেন্ট কিন্তু এখন আমাদের কাছে ভালো রয়েছে। কি করে ভালো রয়েছে? কিছু কিছু পেশেন্টের জন্য আমরা পঞ্চকর্মা থেরাপির অ্যাডভাইস করে থাকি। প্রত্যেক পেশেন্টের জন্যই কিন্তু দরকার, আমরা না থাকলে আমরা করাই না সেটা। কিন্তু কিছু কিছু পেশেন্ট যাদের ধরুন আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমি বলছি আপনার গ্রেড 2 বা 3 চলে গেছে আপনার, সেখানে আপনার পঞ্চকর্মা থেরাপি অবশ্যই করতে হবে। স্পন্ডাইলাইসিসের ক্ষেত্রে আমি বলবো যে যেখানে দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো হাড়, 3-4টে হাড় আপনার নষ্ট হয়ে গেছে, নষ্ট ইন দ্যাট সেন্স যে আপনার এগুলো ক্ষয় পেয়ে যাচ্ছে, জুড়ে যাচ্ছে, সেখান থেকে আপনার নার্ভ কম্প্রেস হয়ে যাচ্ছে, মানে নার্ভগুলো আপনার চেপে যাচ্ছে, রক্ত সঞ্চালন ঠিক করে হচ্ছে না, সেখানে কিন্তু আপনার পঞ্চকর্মা থেরাপির অবশ্যই প্রয়োজন রয়েছে। সংশোধন আর সংশমন চিকিৎসা, সংশোধন মানে সেখানে আমরা থেরাপি পার্টটাকে বলছি পঞ্চকর্মা, সংশমন চিকিৎসা যেখানে আমরা মেডিসিন পার্ট
পার্টটাকে বলছি, যে ওরাল মেডিকেশন আমরা যেগুলো দিয়ে থাকি। তো এই ওরাল মেডিকেশন প্লাস থেরাপি দুটোর মাধ্যমেই কিন্তু পেশেন্ট এখন খুব ভালো রয়েছে আমাদের। আর এই দুটোই কিন্তু পাশাপাশি খুব সুন্দর কাজ করে, একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চিকিৎসাটা আমরা করে থাকি। আরেকটা আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আপনার একটু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট অবশ্যই। এবার কিছু কিছু ক্ষেত্রে আমাদের আর্থ্রাইটিস পেশেন্টদের ক্ষেত্রে আমি বলবো যে আমরা কিন্তু যখন আমরা থেরাপিটা করিয়ে থাকি, বেসিক্যালি 45 ডেজ থেরাপি করতে হয়, সকলের পক্ষে সম্ভব নয় বলে আমরা 3টে ফেজে থেরাপিটা করাই। তো মোটামুটি 2টো ফেজ হয়ে গেলেই কিন্তু আমরা একটা এক্সরে করাই, করে আমরা পেশেন্টকেও দেখাই যে দেখুন আপনার কীরকম ছিল, এখন কীরকম কী রয়েছে। সেম গোজ ফর স্পন্ডলাইসিসের ক্ষেত্রেও কিন্তু আমরা সেরকমভাবে আমরা ট্রিটমেন্টটা করে থাকি। তো ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে, খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আমার মনে হয় না এইটুকু ছোটোখাটো জিনিসের জন্য সবসময় আপনার অপারেশনের কথা চিন্তা করা বা অপারেশন করাটা আপনার জন্য দরকার রয়েছে। একদম নিজেদের প্রশংসা বেশি নিজেরা না করাই ভালো, কিন্তু তাও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের গুণগান কিন্তু এখন চারিদিকে। মূলত যদি অস্থির সমস্যা নিয়ে আমরা বলি তাহলে তার জন্য, অস্থির সমস্যা যদি থাকে, অপারেশনের পরামর্শ যদি আপনার চিকিৎসক আপনাকে দিয়ে থাকে, তাহলে তার আগে একবার এনবিপি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করুন। এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনাদের স্বার্থে, আপনাদের ভালো রাখার জন্য। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলে ফেলুন, কি সমস্যা? হ্যাঁ আমার সমস্যা হচ্ছে হেয়ার ফলিং এর সমস্যা, আর হেয়ার গ্রে হয়ে যাচ্ছে। বয়স কত? আমার বয়স হলো 31 বছর বয়স। 31 আপনার কি থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? না আমার থাইরয়েড নেই। থাইরয়েড টেস্ট করা হয়েছিল কি? হ্যাঁ টেস্ট করা হয়েছে। আচ্ছা, বা আপনার লিভার ফাংশন টেস্ট করা হয়েছিল, এলএফটি টেস্ট? না না এটা হয়নি। আচ্ছা, তো আপনার একটা আপনি ভালো কাজ করেছেন যে থাইরয়েডটা আপনি টেস্ট করিয়ে রেখেছেন, থাইরয়েডের আপনার কোনো সমস্যা নেই। তো একদিকের তো প্রবলেমের সলিউশন হয়ে গেল। এবার আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার লিভার ফাংশন টেস্ট করান, আরেকটা আপনার অ্যালার্জি টেস্ট করান, আইজি টেস্ট করান। আপনার চুল পড়ার কারণটা একটা হতে পারে যদি আপনার বাড়িতে কারোর থাকে, মানে জেনেটিক আমরা যেটাকে বলে থাকি, যদি বাড়িতে কারোর এরকম সমস্যা থাকে যে অ্যালোপেশিয়া হওয়ার সমস্যা রয়েছে বা গ্রেইং অফ হেয়ারের সমস্যা রয়েছে, তাহলে কিন্তু সেটা আপনার জিনগতভাবে আপনার মধ্যে আসতে পারে। যদি এরকম কোনো প্রবলেম না থাকে, যে আপনার মা বাবা বা তাদের ফ্যামিলির কারোর এরকম কোনো প্রবলেম ছিল না, তাহলে কিন্তু এটা আপনার হতে পারে। আপনার লিভার যদি ঠিকঠাক কাজ না করে, লিভারের মধ্যে যদি প্রবলেম থাকে, সেখান থেকে আপনার এটা হতে পারে। যদি অ্যালার্জি আপনার মধ্যে বেশি থাকে, তাহলেও কিন্তু আপনার এই জিনিসটা হতে পারে। আপাতত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে টুপি একদমই পরবেন না, বাইরের খাওয়া দাওয়াটাকে আপনি একটুখানি অ্যাভয়েড করুন। আর যেখানে খুব বেশি পলিউশন রয়েছে, ধুলো বালি এইসব জায়গা রয়েছে, সেখানে একটু চেষ্টা করবেন যে আপনার মাথাটাকে, স্পেশালি চুল আপনার একটু যাতে কাভার করা থাকে, যাতে খুব বেশি ধুলোবালি তার মধ্যে না জমা হতে পারে। একদম। আর আমরা কিন্তু আলোচনা করছিলাম আজকে অস্থির সমস্যা নিয়ে। তবে আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন, সেটা ক্রনিক ডিজিজ হোক বা ক্রিটিক্যাল কোনো সমস্যা হোক বা এমন কোনো সমস্যা যার জন্য দীর্ঘদিন মেডিসিন নিচ্ছেন কিন্তু তাও কেন আপনি ভালো হচ্ছেন না, তো সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ করতে হবে। 9830235527 বা 37 দুটি নাম্বার কিন্তু স্ক্রিনে যাচ্ছে। এখনও কিন্তু আপনার কাছে সুযোগ আছে সেই নাম্বারগুলো কিন্তু আপনার মোবাইলে সেভ করে রাখার। আজকে স্পন্ডাইলিসিস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তবে অন্যান্য অস্থির সমস্যা মানেই কিন্তু বয়সজনিত একটা কারণ, কিন্তু স্পন্ডাইলিসিস এমন একটা সমস্যা যেখানে বোধহয় বয়স ছাড়াও বোধহয় সমস্যা চলে আসে। একদম, যেটা আমি বললাম যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা অনেকক্ষণ ধরে একভাবে বসে কাজ করছেন, ওদের ক্ষেত্রে কিন্তু ডর্সাল স্পন্ডাইলিসের প্রবলেমটা খুব বেশি দেখা যায়। যাদের অফিস ওয়ার্ক যারা করেন, যে ঘন্টার পর ঘন্টা ওনাদের ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকতে হয়, অ্যাটেস্ট্রেজ ওনারা বসে থাকছেন, এখানেও কি প্রবলেমগুলো খুব বেশি দেখা যায়। বা যারা অফিসিয়াল ওয়ার্ক করছেন, ঘাড় নিচু করে কন্টিনিউ লিখতে হচ্ছে বা কোনো কাজ করতে হচ্ছে, তাদের ক্ষেত্রে হয়। যারা খুব ভারী জিনিস তোলেন, ভারী কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়। তো প্রত্যেকটা জায়গা থেকেই কিন্তু আপনার নিজেকে বাঁচানোর একটা রাস্তা রয়েছে। যদি আপনার এরকম কোনো কাজ থাকে যে আপনাকে ভারী কোনো জিনিস তুলতে হচ্ছে, চেষ্টা করবেন দু হাতে সমান ওজনের জিনিস তোলার জন্য। আপনার যদি কোনো 5 কেজির কোনো জিনিস আপনাকে তুলতে হয়, আপনি 2.5 কেজি করে তুলুন, বা আপনি দু হাতে তুলুন, বা আপনি অন্য কারোর সাহায্য নিন সেটাকে তোলার জন্য। তাহলে কি আপনার এতটা স্ট্রেস আপনার কোমরের মধ্যে পড়বে না। যাদের চেয়ারে বসে থাকার কাজ রয়েছে, অনেকক্ষণ ধরে চেয়ারে বসে থেকে কাজ করতে হচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পর একটুখানি আপনি উঠে একটু হাঁটাহাঁটি করুন, বা আপনার যদি একটু স্ট্রেচিং করার যদি আপনার জায়গা থাকে, একটু আপনি আপনার বডিকে স্ট্রেচ করুন। চেয়ারে বসে আপনি স্ট্রেচিং করতে পারেন, একটা এক্সারসাইজ রয়েছে এরকম, সেটাও আপনি চাইলে করতে পারেন।
ঘাড় নিচু করে অনেকক্ষণ যাদের কাজ করতে হয় আপনারা চেষ্টা করুন যে একটু আপনার টেবিলটা যদি ওপরে হয় আপনার যাতে একটু ঘাড় বেশি নিচু না করে যাতে লেখাটাকে যাতে করতে না হয়। তারপরেও যদি আপনাকে করতে হয় আপনি একটু সিম্পল ঘাড়ের এক্সারসাইজ রয়েছে সেগুলো আপনি একটুখানি করুন। ঘাড় নিচু করে কোনো এক্সারসাইজ করবেন না। যে এক্সারসাইজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে একবার আপনি আপওয়ার্ড ঘাড়টাকে একটু ওপরের দিকে রাখবেন, তারপর রাইট, তারপর লেফট, বাস এইটুকুই আপনি করুন। দেখবেন আপনার প্রবলেমসগুলো না আস্তে আস্তে দেখবেন যে আপনার আসছে না। আপনার নয়তো এরকমভাবে করতে থাকলে দেখবেন 1-2 বছর পরেই আপনার এই সমস্যাগুলো চলে আসছে। একদম, আমরা অনেকেই আছি যারা ভীষণ ফিগার কনসাস, যারা চান না আমার শরীরে কোনো রকম রোগের বাসা তৈরি হোক। সেখানে অনেকের একটা আবদার থাকে, ম্যাডাম একটু বলুন না কি ধরনের খাবার আমাদের বেশি খাওয়া উচিত যাতে আমরা অস্থিকে একটু বেশি দিন ভালো রাখতে পারি। আচ্ছা, এটার বিষয়ে আমি একটা কথা বলবো। অনেকেই ভাবে যে আমি যদি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাই বা ক্যালসিয়ামের ট্যাবলেট খাই বা ভিটামিন D3 যদি আমি কোনো মেডিসিন খাই তাহলে আমার সেটা আমার বডিতে কাজ লাগবে, ভালো থাকবে, আমার হাড়, আমার বোন আমার ভালো থাকবে। একটা জিনিস, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ক্যালসিয়াম ট্যাবলেট সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের বডি অ্যাবজর্ব করতে পারে না। 30 to 40% অ্যাবজর্ব হয়, বাকিটা কিন্তু আমাদের এক্সক্রিয়েট হয়ে আমাদের বেরিয়ে যায়। তো যেটা ন্যাচারাল সোর্স যেটা রয়েছে আমাদের ভিটামিন ডির খুব বড় ন্যাচারাল সোর্স হচ্ছে সূর্যালোক, একটু সানরে। প্রত্যেকে এখন একটু সকালবেলা এখন যে রোদ রয়েছে একটু প্রত্যেকে আমরা গায়ে লাগাতে পারি। আপনার যদি দুধ খেয়ে কোনো প্রবলেম না হয়, দুধ হজম করতে পারেন, আপনি একটু দুধ খান। ছোট ছোট যে মাছগুলো রয়েছে তার কাঁটাগুলো আপনি খুব ভালো করে আপনি চিবিয়ে খেতে পারেন। আপনি সবুজ শাকসবজি বেশি করে খেতে পারেন, তার মধ্যেও কিন্তু ক্যালসিয়াম রয়েছে। তো খাদ্য তালিকার মধ্যে যে খাবারগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনি ক্যালসিয়াম, মিনারেল, ভিটামিনস এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। তো রেদার চুজিং এনি মেডিসিন অর এনি সাপ্লিমেন্ট, আপনি আপনার এই খাবারগুলোকে একটু চুজ করুন। একদম, তবে না আমরা তো বিজ্ঞাপন বেশি পছন্দ করি। বিজ্ঞাপনে বিভিন্ন ট্যাবলেটের কিন্তু অ্যাড তো চলে টিভিতে, কিন্তু আপনাকে কোনো ডক্টর যদি সাজেস্ট না করে সেটা কি চট করে কিনে খেয়ে নেওয়াটা উচিত? একদমই নয়। এখন তো সব অনলাইনে এগুলো পাওয়া যায় যে ক্যালসিয়াম, ভিটামিন, তো এগুলো কিন্তু করাটা ঠিক নয়। একটু ডক্টরের সাথে কনসাল্ট করাটা কিন্তু দরকার আছে। একদম। আর পরবর্তী অনুষ্ঠানের দিকেও নজর আপনাকে রাখতেই হবে। যদি আপনি নিজেকে ভালোবাসেন আর যদি অন্য কেউ ভালো রাখার একটা সুন্দর সাজেশন দিতে চান তাহলে এই অনুষ্ঠানের সাথে থাকুন। পরবর্তী এপিসোডেও এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনায় আসবো আপনাদের জন্য। আজকে এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ জানাবো ম্যাডামকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।